ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আগামীকাল তোমাদের এক্সাম এবং আমি জানি তোমাদের মনে বেশ একটু টেনশন হচ্ছে। তো টেনশন করার একদমই কোনো প্রয়োজন নেই। তোমরা অনেক পড়াশোনা করেছো এবং এক্সাম তোমাদের ভালোই হবে। পরীক্ষার কোশ্চেন সহজেই আসবে এবং তোমরা সব ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবে। তো এই পজিটিভ থিঙ্কিং নিয়ে তোমরা কাল পরীক্ষা দিতে যেও এবং তোমাদের সববার পরীক্ষা খুব ভালোই হবে। তো আজকে তোমাদের জন্য রয়েছে আবার 100 মার্কসের কোশ্চেন। অলরেডি আমি 200 মার্কসের কোশ্চেন শেয়ার করেছি ফাইনাল টেস্ট পেপারের মধ্যে। তো আজকের কি কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, চলো শুরু করি। দ্য ভ্যাকসিনেশন ওয়াজ ফার্স্ট পারফর্ম বাই। ভ্যাকসিনেশন প্রথমবার কে পারফর্ম করেছিলেন? জোনাস সল্ক, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং। ভ্যাকসিনেশন প্রথম পারফর্ম করেছিলেন এডওয়ার্ড জেনার, এটা মুখস্থ রাখবে। জোনাস সল্ক, আমাদের সল্ক যে ভ্যাকসিন হয়, সল্ক অ্যান্ড স্যাবিন অর্থাৎ পোলিও ভ্যাকসিন, জোনাস সল্ক পোলিও ভ্যাকসিন তৈরি করেছিলেন। লুই পাস্তুরের অনেক অবদান রয়েছে, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। এছাড়াও কিছু ভ্যাকসিন, অ্যানথ্রাক্সের ভ্যাকসিন, র্যাবিসের ভ্যাকসিন এগুলোও তৈরি করেছেন। আলেকজান্ডার ফ্লেমিং তৈরি করেছিলেন ফার্স্ট পেনিসিলিন। ঠিক আছে, তো কিছু মাইক্রোবায়োলজিক্যাল কন্ট্রিবিউশন থেকে এক্সামে কোশ্চেন আসে, তো কন্ট্রিবিউশন গুলো তোমরা মুখস্থ করে নিও। অ্যাসিড ফার্স্ট স্টেনিং ইজ ইউজ টু ডিটেক্ট। অ্যাসিড ফার্স্ট স্টেনিং আমরা কি ডিটেক্ট করার জন্য ইউজ করি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এইচআইভি এইডস আর মেনিঙ্গোককি। অ্যাসিড ফার্স্ট স্টেনিং বা যেটাকে আমরা জেডেন স্টেনও বলে থাকি, সেটা ইউজ করা হয় মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিসকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, বোভাইন, এগুলো সমস্ত আমরা আইডেন্টিফাই করতে পারি কি দিয়ে? অ্যাসিড ফার্স্ট স্টেনিং দিয়ে বা জেডেন স্টেন দিয়ে। এছাড়াও গ্রাম স্টেন রয়েছে, গ্রাম স্টেন দিয়ে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এগুলোকে ডিটেক্ট করা যায়। যেমন এখানে ক্লস্ট্রিডিয়াম টিটেনি রয়েছে, এটাকে আমরা গ্রাম স্টেনিং দিয়ে ডিটেক্ট করতে পারবো। ওয়াইডাল টেস্ট ইজ পারফর্ম ফর আইডেন্টিফাইং। ওয়াইডাল টেস্ট কি আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়? ক্লস্ট্রিডিয়াম, সালমোনেলা, স্ট্যাফাইলোকক্কাস আর মেনিঙ্গোকক্কাল। ওয়াইডাল টেস্ট পারফর্ম করা হয় সালমোনেলা টাইফি বা টাইফয়েড যেটা হয় সেটাকে ডিটেক্ট করার জন্য। টাইফয়েড ফিভার হয় না, টাইফয়েড ফিভার ডিটেক্ট করার জন্য ওয়াইডাল টেস্ট করা হয়। Which drug is used to destroy and expel worms? Worms কে destroy করার জন্য আমরা কি ড্রাগ ইউজ করে থাকি? অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি হেলমেন্থিক্স এবং অ্যান্টিপ্লুরিটিক্স। তাহলে অ্যান্টিবায়োটিক্স কি জন্য আমরা ইউজ করছি? যে কোনো মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে একটা প্রোটেকশন করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক্স ইউজ করি। অ্যান্টি ইনফ্লামেটরি, যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি। অ্যান্টি হেলমেন্থিক্স আমরা ইউজ করছি এই ওমস কে ডিস্ট্রয় করার জন্য বা তাকে এক্সপেল করার জন্য। আর অ্যান্টিপ্লুরিটিক্স আমরা ইউজ করি কোনো স্কিন র্যাশ, কোনো স্কিনে অ্যালার্জি বা স্কিনের কিছু ডিজিজ, এগুলোর ক্ষেত্রে প্লুরিটিক্স ইউজ করা হয়। ঠিক আছে। Which of the following local anesthetic agent has shorter duration of action? সব থেকে কম ডিউরেশন অফ অ্যাকশন কোন লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের রয়েছে? লিডোকেন, প্রোকেন, বুপিভেকিন আর রোপিভেকিন। লিডোকেন বা লিগনোকেন হচ্ছে মোস্ট কমন ইউজড লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট এবং সব থেকে শর্টার ডিউরেশন অফ অ্যাকশন রয়েছে প্রোকেনের। লিথিয়াম থেরাপি ডিউরিং প্রেগনেন্সি ইনক্রিজেস দ্য চান্স অফ ড্যাশ ইন ফিটাস। লিথিয়াম থেরাপি যদি আমরা ইউজ করি ডিউরিং প্রেগনেন্সিতে, তাহলে সেখানে একটা টেরাটোজেনিক এফেক্ট হয় ফিটাসের প্রতি। তাহলে কি হবে? অ্যানেনসেফালি হবে, নিউরাল টিউব ডিফেক্টস হবে, ডিফেক্টস ইন এক্সট্রিমিটিস হবে, নাকি কার্ডিয়াক ম্যালফরমেশনস হবে? তাহলে যখন আমরা লিথিয়াম থেরাপি ইউজ করব প্রেগনেন্সিতে, সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যানোমালিস দেখা যায় এবং এক্ষেত্রে কি দেখা যায়? এবস্টেইন অ্যানোমালি, এবস্টেইন অ্যানোমালি। এবং এবস্টেইন অ্যানোমালিতে কি হয়? যে কার্ডিয়াক ভালভ গুলো রয়েছে সেই ভালভ গুলো ঠিক মতো পজিশনিং হয় না। ঠিক আছে। ভিটামিন কে ইজ সিনথেসাইজড ইন হিউম্যান বডি বাই। ভিটামিন কে আমাদের বডিতে যে সিনথেসিস হচ্ছে সেটা কার জন্য হচ্ছে? স্প্লিন, লিভার, ব্যাকটেরিয়া ইন কোলন আর মাসেল ফাইবার্স। তাহলে কোলনের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়ার দ্বারা ভিটামিন কে সিনথেসিস হচ্ছে। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অফ লার্নিং ওয়াজ প্রপোজড বাই। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর থিওরি আমাদের কে দিয়েছিলেন? দিয়েছিলেন আমাদের ইভান প্যাভলভ। এবং অপারেন্ট কন্ডিশনিং এর থিওরি দিয়েছিলেন বিএফ স্কিনার। নেক্সট, রিগ্রেশন মিনস। রিগ্রেশন বলতে কি বোঝায়? রিগ্রেশন মানে হচ্ছে যে আগের ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে যাওয়া। এখানে কি কি অপশন রয়েছে? টু বিহেভ ইন আ ব্যালেন্সড ম্যানার, টু ইন্টারাপ্ট ইন থিঙ্কিং প্রসেস, টু বিহেভ ইন আ ম্যাচিওর ওয়ে আর রিভার্ট টু চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ার। তাহলে চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ারে যখন রিভার্ট ব্যাক করছে, একজন অ্যাডাল্ট পার্সন যখন টেম্পার ট্যান্ট্রাম দেখাচ্ছে, তখন সেটাকে আমরা রিগ্রেশন বলছি।
Organisms that cannot make their own food and rely on others for nutrition are called. যে সমস্ত অর্গানিজম নিজের ফুড খাচ্ছে, নিজের ফুড তৈরি করতে পারছে না, অন্যদের উপরে নিউট্রিশনের জন্য ডিপেন্ড করে রয়েছে, তাদেরকে আমরা কি বলবো? অটোট্রফ, প্রোডিউসার, হেটারোট্রফস আর স্যাফোট্রফস। তাহলে অটোট্রফস মানে হচ্ছে এখানে একটা অটো রয়েছে, অটো মানে আমরা কি জানি? সেলফ, মানে নিজে। তাহলে অটোট্রফ মানে যারা নিজেদের নিউট্রিশনের চিন্তা নিজেরা করতে পারে, তাহলে এরা ফটোসিনথেসিস করতে পারবে, নিজের ফুড নিজে তৈরি করে নিতে পারবে, তাহলে অটোট্রফস এর জন্য চিন্তা কোনো নেই। প্রোডিউসার্স বলতে কি বোঝায়? প্রোডিউসার্স মানে যারা প্রোডিউস করে বা যারা তৈরি করে, তাহলে যারা নিজেদের ফুড নিজেরা তৈরি করছে তাদেরকেই আমরা প্রোডিউসার্স বলবো। হেটারোট্রফস বলতে কি বোঝাচ্ছে? হেটারোট্রফস মানে বোঝাচ্ছে যে যে সমস্ত অর্গানিজম গুলো অন্যের উপরে নির্ভর করে রয়েছে, নিজেরা ফুড তৈরি করতে পারছে না, তাদেরকে আমরা হেটারোট্রফস বলছি, যেটা আমার কোশ্চেনে জানতে চেয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে। রয়েছে স্যাফোট্রফস। স্যাফোট্রফস মানে হচ্ছে যারা ডেড অর্গানিজম, অর্থাৎ কোনো মৃত জিনিস, ডেড কোনো অর্গানিজমের উপরে থাকছে, সেখান থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করছে। বুঝতে পারলে? তাহলে অটোট্রফ নিজে করে নিচ্ছে, হেটারোট্রফ অন্যের উপরে ডিপেন্ড করছে, স্যাফোট্রফ যারা রয়েছে তারা ডেড জিনিসপত্রের উপরে ডিপেন্ড করছে। হুইচ অফ দ্য ফলোইং নিউট্রিয়েন্ট হেল্পস ক্যারি অক্সিজেন ইন দ্য ব্লাড? ব্লাডের মধ্যে অক্সিজেন ক্যারি করতে কে হেল্প করে? আয়রন, ভিটামিন বি12, ম্যাগনেসিয়াম আর আয়োডিন। তাহলে দেখো, আমাদের অক্সিজেন ব্লাডের মধ্যে যে ক্যারি হয়, কার দ্বারা ক্যারি হয়? হিমোগ্লোবিনের দ্বারা, অক্সি হিমোগ্লোবিন। তাহলে এখানে তো হিমোগ্লোবিন অপশন নেই, তাহলে কি হবে? এবারে আমাকে দেখতে হবে তাহলে হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যে এখানের কোনোটা কি থাকে? থাকে। কি থাকে? আয়রন থাকে। আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের একটা মেন কম্পোনেন্ট। তো সেই যে কম্পোনেন্ট রয়েছে আয়রন, সেটার দ্বারা হিমোগ্লোবিন তৈরি হচ্ছে এবং সেটা অক্সিজেন ক্যারি করতে হেল্প করছে। ঠিক আছে, তাহলে আয়রনটা একটা নিউট্রিয়েন্ট, কারণ আয়রন আমরা ফুডের মাধ্যমে ইনটেক করছি, সেই জন্য এখানটা নিউট্রিয়েন্ট বলা রয়েছে। ঠিক আছে। The study of absorption, distribution, metabolism and excretion of drug is known as। তাহলে কোনো একটা ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশনকে আমরা কি বলি? এই কোশ্চেনটা প্রচুরবার আলোচনা করা হয়েছে, বারবার তোমরা নিজেরাও পড়েছো, কিন্তু তাও পরীক্ষাতে ভুল হয়ে যায়। ফার্মাকোডাইনামিক্স এবং ফার্মাকোকাইনেটিক্স এই দুটো অপশনের মধ্যে হয়ে যায় গন্ডগোল, তাই না? তাহলে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশনের এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি ফার্মাকোকাইনেটিক্স। ডায়নামিক্স কখন বলবো? যে সমস্ত কোনো একটা ড্রাগ আমাদের বডিতে যখন যাচ্ছে, তখন সেই ড্রাগটা যে কাজগুলো করছে, সেটাকে আমরা বলছি ফার্মাকোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে একটা ড্রাগ আমার বডিতে গিয়ে কি করছে, সেটা বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব হচ্ছে, সেটা চারিদিকে ডিস্ট্রিবিউট করছে, মেটাবলাইজ হচ্ছে এবং এক্সক্রিট হয়ে যাচ্ছে আমার বডি দিয়ে, তাহলে এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আমরা যখন একটা ড্রাগ ইনটেক করছি, কোনো একটা ড্রাগ যখন আমরা খাচ্ছি, তখন সেই ড্রাগটা আমাদের বডিতে গিয়ে কোনো কাজ করছে, তাহলে আমার বডিতে কোনো রোগ জ্বালা হচ্ছে যেগুলো, সেটার জন্য তো আমরা ড্রাগটা খাচ্ছি, তাহলে সেই রোগটা জ্বালাটা যা আছে সেগুলোকে ঠিক করছে ড্রাগ, তাহলে সেই যে কাজটা আমার ড্রাগটা বডিতে গিয়ে করছে সেটাকে আমরা ফার্মাকোডাইনামিক্স বলি। তাহলে হোয়াট আ ড্রাগ ডাজ টু দ্য বডি ইজ কল্ড ফার্মাকোডাইনামিক্স। ঠিক আছে, আর অপোজিট হচ্ছে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ ইজ কল্ড ফার্মাকোকাইনেটিক্স। ঠিক আছে, তাহলে ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন। নেক্সট, the process by which individuals acquire the beliefs, values and behaviors of a particular culture is called। তাহলে এখানে বলা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল কোনো বিলিভ, ভ্যালু, বিহেভিয়ার কোন একটা পার্টিকুলার কালচারেরটা নিচ্ছে, তো এটাকে আমরা কি বলবো? অ্যাসিমিলেশন, অ্যাকালচারেশন, সোশিয়ালাইজেশন নাকি এনকালচারেশন? কালচারের ক্ষেত্রে একটা জিনিস রয়েছে যে ধরো আমার একটা নিজস্ব কালচার রয়েছে, তাহলে সেই কালচারটা আমি কোথা থেকে শিখছি? আমার ফ্যামিলি থেকে শিখছি, বা আমার একদম আর্লি চাইল্ডহুড থেকে থ্রু আউট লাইফ আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে থেকে থেকে সেই কালচারটা শিখছি, তাহলে এটা একটা প্রসেস হয় যেটা নিজের কালচারটাকে শেখার কথা বলা হচ্ছে। আর একটা জিনিস হয় যেখানে আমি আমার কালচারটা নয়, আমার কালচারটা হয়তো আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে অন্য একটা কালচারকে আমি শিখছি, তো সেটা হচ্ছে যে আরেকটা রকমের টাইপ। তো যখন মানুষ নিজেই নিজের কালচারটাকে শিখছে, তার ভ্যালু, বিহেভিয়ার, তার বিলিফ, এই সমস্তগুলো যখন নিজের কালচারেরটা শিখছে, তখন সেটাকে আমরা এনকালচারেশন বলি। আর যখন আমরা অন্য কোনো একটা কালচারের জিনিসপত্রগুলো শিখছি, নিজের নয় সেটা, তখন সেটাকে অ্যাকালচারেশন বলছে। একটা সহজ এক্সাম্পল দিতে পারি, ধরো আমরা বাঙালি, তাহলে আমরা বাঙালি হয়ে আমাদের বাঙালির কালচারগুলো, আমার ফ্যামিলির যে ট্র্যাডিশন রয়েছে, কালচার রয়েছে, সেগুলো আমি শিখছি, তাহলে এটা আমার জন্য এনকালচারেশন হচ্ছে। ঠিক আছে, এবার ধরো আমি এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমি একটা অন্য কোনো স্টেটে গেলাম, বা আমি হয়তো বিদেশেই চলে গেলাম,
তাহলে আমি যদি আজকে বিদেশে চলে যাই, তাহলে সেখানে গিয়ে আমার এই আদব কায়দা বা এই কালচারটা সেখানে চলছে না। আমি কি করছি, সেখানকার মতো হওয়ার চেষ্টা করছি, সেখানের কালচারগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। তো এরকম যখন করছি, অন্য একটা কালচারের কন্ট্যাক্টে এসে অন্য একটা কালচারগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, সেটাকে আমরা কি বলবো, অ্যাকালচারেশন। বুঝতে পারলে? তাহলে যখন আমি নিজের কালচারটাই শিখবো, সেটাকে বলবো আমরা ইনকালচারেশন। যখন আমি অন্যের কালচার শিখবো, তখন সেটা হবে অ্যাকালচারেশন। তাহলে কোশ্চেনে কি জানতে চেয়েছে? Process by which individuals acquire the beliefs, values, behaviors of a particular culture. তাহলে এখানে এরকম ভাবে বলা নেই যে একটা অন্য কালচার শেখার কথা বলা হয়েছে। তাহলে এটা ইনকালচারেশন হবে, যেখানে নিজের কালচারটাকে সে ভালো করে শিখছে। ঠিক আছে, বেশ। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন ইজ প্রডিউসড বাই, এইচসিজি হরমোনের কথা বলা হচ্ছে। এইচসিজি হরমোন কোথা থেকে প্রডিউস হয়? তো প্লাসেন্টা অপশন যেখানে রয়েছে, তাহলে প্লাসেন্টা অপশনটাই হবে। এইচসিজি হরমোন প্লাসেন্টা থেকে রিলিজ হচ্ছে। The venous return from the stomach and intestine drains into the venous return, স্টোমাক এবং ইন্টেস্টাইন থেকে যে ভেনাস রিটার্ন আসছে সেটা কোথায় ড্রেন হচ্ছে? মেসেন্টেরিক ভেন, ইন্টারনাল ইলিয়াক ভেন, এক্সটার্নাল ইলিয়াক ভেন আর পোর্টাল ভেন। তো এটা হচ্ছে পোর্টাল ভেনে। এই যে স্টোমাক এবং ইন্টেস্টাইন, তাহলে আমাদের অ্যাবডোমিনাল যে সমস্ত অর্গানগুলো রয়েছে সেখান থেকে যে ভেনাস রিটার্নটা আসে সেটা ডিরেক্টলি হার্টে যায় না, সেটা পোর্টাল ভেনের থ্রু দিয়ে তারপর হার্টে যায়। ঠিক আছে, তাহলে এখানে ডাবল টাইমে হচ্ছে তোমার এই ভেন থেকে ভেন, তারপরে আবার ভেন থেকে ভেন হচ্ছে। ঠিক আছে, তাহলে স্টোমাক, ইন্টেস্টাইন বা আরো যে সমস্ত ইন্টারনাল অ্যাবডোমিনাল অর্গান গুলো রয়েছে সেগুলো সবাই কিন্তু পোর্টাল ভেনে গিয়ে ড্রেন করে। ঠিক আছে, এটা মনে রাখবে। বেন্ডিং অফ হেড টুয়ার্ডস চেস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ মুভমেন্ট? তাহলে হেড রয়েছে, সেটাকে আমি কোন দিকে মুভ করছি? চেস্টের দিকে। তাহলে এরকম যদি একটা মানুষ হয়, হেডটাকে আমি চেস্টের দিকে মুভ করছি, মানে মাথাটাকে ঝোঁকাচ্ছি বুকের দিকে, তো এটাকে আমি কি বলবো? অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন নাকি এক্সটেনশন? তাহলে কি হবে? এটা ফ্লেকশন হবে। তো ফ্লেক্স করছি আমি, মাথাটাকে বুকের কাছে নিয়ে আসছি, ফ্লেকশন। এক্সটেনশন কখন হবে? যদি আমি পিঠের দিকে নিয়ে যাই মাথাটাকে, তাহলে সেটা এক্সটেনশন হবে। অ্যাবডাকশন কখন হবে? অ্যাবডাকশন মানে হচ্ছে, এটা যদি আমার বডি সারফেস হয়, এটা যদি আমার হাত হয়, তাহলে আমি যখন আমার হাতটাকে দূরের দিকে নিয়ে যাচ্ছি, এরকম সোজা করছি, তখন সেটাকে আমি অ্যাবডাকশন বলবো। আর যদি সেটাকে নিয়ে আসি আমার বডি সারফেসের দিকে, এইটা যদি আমার মানে ট্রাঙ্ক এরিয়া হয়, তাহলে আমি যদি আমার এই হাতটাকে এরকম ভাবে নিয়ে আসি, তাহলে সেটাকে আমি অ্যাডাকশন বলবো। অ্যাডাকশন মানে হচ্ছে অ্যাডিশন, অ্যাড, বা অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। তাহলে বডি ক্যাভিটির কাছে এলে সেটা যোগ করা হয়, সেটা হচ্ছে তোমার অ্যাডাকশন। যদি দূরে যায় তাহলে সেটা হবে অ্যাবডাকশন। তাহলে এটা ফ্লেকশন হলো। The watery fluid of a cell in which many organelles are found is known as, ওয়াটারি ফ্লুইডের কথা বলা হচ্ছে যার মধ্যে অর্গানেলিস গুলো রয়েছে তাকে কি বলা হয়? সাইটোসল, ক্রোমোপ্লাস্ট, নিওপ্লাজম আর সাইটোপ্লাজম। এটার অ্যান্সার হচ্ছে সাইটোসল। যে ওয়াটারি ফ্লুইডের মধ্যে বিভিন্ন অর্গানেলিস গুলো প্রেজেন্ট থাকে সেটাকে সাইটোসল বলা হয়। এবারে এই যে সাইটোসল রয়েছে এবং এই অর্গানেলিস গুলো রয়েছে, এইগুলো টোটালটা মিলিয়ে তৈরি হচ্ছে সাইটোপ্লাজম। মানে সাইটোপ্লাজমের মধ্যে কি থাকছে? সমস্ত সেল কন্টেন্ট, যার মধ্যে সাইটোসলও রয়েছে এবং বিভিন্ন অর্গানেলিসও রয়েছে, কিন্তু নিউক্লিয়াসটা এটার মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে সাইটোসল এবং সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্সটা মনে রাখবে। সাইটোসল, তার মধ্যে সমস্ত অর্গানেলিস গুলো রয়েছে, ডুবে রয়েছে বা ভেসে রয়েছে, এটা একটা ওয়াটারি ফ্লুইড। আর এই ওয়াটারি ফ্লুইড এবং সাইটোসল এই সমস্তগুলো মিলিয়ে তৈরি হচ্ছে একটা সাইটোপ্লাজম, যার মধ্যে নিউক্লিয়াসটা বাদ দিয়ে বাকি কম্পোনেন্টটাকে সাইটোপ্লাজম বলা হচ্ছে। ঠিক আছে, বেশ। A nurse is assessing a patient with suspected iron deficiency anemia. Which of the following symptoms would the nurse expect to find? তাহলে আয়রন ডেফিসিয়েন্সির একজন পেশেন্টকে নার্স অ্যাসেস করছে, কোন ফাইন্ডিংসটা পাওয়ার আশা করা যেতে পারে? পেটিকিয়া অ্যান্ড ব্রুইসিং, ফ্যাটিগ অ্যান্ড প্যালার, ইডিমা অ্যান্ড ওয়েট গেন আর নাইট ব্লাইন্ডনেস। তাহলে অ্যানিমিয়া যদি থাকে, তাহলে হিমোগ্লোবিন লেভেল কম রয়েছে, তাহলে তার জন্য আমরা প্যালার সাইন দেখতে পারি। পেটিকি অ্যান্ড ব্রুইসিং এগুলো কোথায় দেখা যায়? পেটিকিয়ার ক্ষেত্রে বলা যেতে পারে ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে, যখন প্লেটলেট কাউন্ট অনেক কমে যায় তখন ব্লিডিং টেন্ডেন্সির জন্য পেটিকিয়া ডেভেলপ করে। আচ্ছা, ইডিমা অ্যান্ড ওয়েট গেনের কোনো রিলেশনশিপ নেই আমার অ্যানিমিয়ার সাথে। ওয়েট গেন বা ইডিমা এগুলো কখন হবে? যদি ইউরিনের সাথে প্রোটিন বেরিয়ে যায় বা বডিতে অ্যালবুমিনের কম্পোনেন্ট কমে যায়, তখন সেক্ষেত্রে আমরা ইডিমা দেখতে পাবো। নাইট ব্লাইন্ডনেস পুরোপুরি আনরিলেভেন্ট, তাহলে এটা ফ্যাটিগ অ্যান্ড প্যালার হবে। A mental disorder in which an individual is aware of the stimuli but he tries to oppose the stimulus actively or passively is known as. তাহলে একটা মেন্টাল ডিসঅর্ডার যেখানে ইন্ডিভিজুয়াল স্টিমুলি সম্পর্কে অ্যাওয়ার রয়েছে, কিন্তু ট্রাই করছে যে সেই স্টিমুলিকে অ্যাক্টিভলি বা প্যাসিভলি
দূরে সরিয়ে রাখতে বা অপোজ করতে। এটাকে আমরা কি বলবো? ম্যানারিজম, ক্যাটাপ্লেক্সি, ভার্বিজারেশন আর নেগেটিভিজম। তাহলে যেই স্টিমুলিটা সম্পর্কে আমি অ্যাক্টিভ রয়েছি কিন্তু সেটা আমি করতে চাইছি না, অপোজ করছি, তাহলে নেগেটিভ বলা যেতে পারে, নেগেটিভ অ্যাকশন হচ্ছে। তো এটা নেগেটিভিজম হবে, কারণ নেগেটিভিজমের ক্ষেত্রে কি হয়, যেটা করতে বলা হয় ঠিক তার অপোজিটটা করে বা সেই কাজটা একদমই সে করছে না, তাই না? Which type of conflict takes place when a person is forced to select between two negative goals? দুটো নেগেটিভ গোলের মধ্যে যদি আমাকে কোনো একটা চুজ করতে হয় ফোর্সফুলি, তাহলে সেই কনফ্লিক্টকে আমরা কি বলবো? অ্যাপ্রোচ কনফ্লিক্ট, অ্যাপ্রোচ কনফ্লিক্ট, অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট আর মাল্টিপল অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। তাহলে দুটো নেগেটিভ গোল যদি থাকে সেখান থেকে একটা চুজ করতে হচ্ছে, সেটাকে আমরা অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট বলবো, কারণ দুটোকেই আমি অ্যাভয়েড করতে চাইছি। আর যদি দুটো পজিটিভ হতো তাহলে সেটা অ্যাপ্রোচ কনফ্লিক্ট হতো। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হতো তাহলে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স হতো। আর যদি দুটো সিচুয়েশন এরকম রয়েছে প্রত্যেকটা সিচুয়েশনই একটা ভালো একটা খারাপ, তাহলে সেটা ডাবল অ্যাপ্রোচ বা মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট হতো। ঠিক আছে? এলাইজা টেস্ট ইউজ টু ডিটেক্ট। এলাইজা টেস্ট দিয়ে আমরা কি ডিটেক্ট করতে পারি? এইচআইভি ইনফেকশন, ম্যালেরিয়া ইনফেকশন, লাং ইনফেকশন, কলেরা ইনফেকশন। এইচআইভি ইনফেকশনকে ডিটেক্ট করার জন্য আমরা এলাইজা টেস্ট করে থাকি, এইচআইভি স্ক্রিনিং টেস্টও বলে থাকি আমরা। এলাইজা টেস্ট করে জানতে পারি গ্লুকোনিওজেনেসিস ইজ ডিক্রিজড বাই। গ্লুকোনিওজেনেসিস কার দ্বারা কমে যায় বা ডিক্রিজ হবে? গ্লুকাগন, এপিনেফ্রিন, গ্লুকোকর্টিকয়েড আর ইনসুলিন। কোনো নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে যখন গ্লুকোজ তৈরি হয় সেই প্রসেসটাকে গ্লুকোনিওজেনেসিস বলছে। তাহলে যদি আমি এই জায়গাতে ইনসুলিন দিই তাহলে কি হবে? ইনসুলিন দিলে এই যে গ্লুকোজ তৈরি হওয়া, সেই গ্লুকোজ তৈরিটা প্রিভেন্ট হয়ে যায়। মানে গ্লুকোজের অ্যান্টিডোট আমরা ইনসুলিন এইভাবে ভাবতে পারি যে সুগার বেড়ে গেলে ইনসুলিন দিয়ে দিয়ে কম করি। তাহলে গ্লুকোনিওজেনেসিস কখন হবে? যখন নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে গ্লুকোজ তৈরি হবে। নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে গ্লুকোজ তৈরি হবে কেন? কারণ নর্মালি তো কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়। তাহলে যখন ফাস্টিং হবে বা স্টারভেশন হবে তখন সেই জায়গাতে এই জিনিসটা গ্লুকোনিওজেনেসিসটা হচ্ছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ইনসুলিন যদি দেওয়া হয় তাহলে এই গ্লুকোনিওজেনেসিসটা কমে যাবে। ইনক্রিজড ইউরিক অ্যাসিড লেভেলস আর ফাউন্ড ইন। ইউরিক অ্যাসিডের লেভেল কোন জায়গাতে বাড়ছে? গাউট, উইলসন ডিজিজ, ফ্যানকনি সিনড্রোম আর ইয়েলো অ্যাট্রোফি অফ ফিভার। তাহলে এটা হচ্ছে গাউট হবে। গাউটের জন্য ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়। অ্যালোপিউরিনল রয়েছে ড্রাগ, পিউরিন কন্টেনিং ফুড খেতে কম বলা হয়, কলচিসিন রয়েছে, এগুলো সমস্ত ড্রাগ অফ চয়েস। What is the term used for a high-pitched musical sound in clients during a respiratory assessment? High-pitched musical sound বলছে, অপশনে রয়েছে ক্রাউনিং, হুইজিং, স্ট্রাইডার আর শাই। তাহলে ক্রাউনিংটা বাদ দিতে পারি আর শাইটাকেও বাদ দিতে পারি। হুইজিং এবং স্ট্রাইডারের মধ্যে হাই-পিচড মিউজিক্যাল সাউন্ড হচ্ছে হুইজিং সাউন্ড। In which of the following types of systems is a person's right and rank in the society determined by his birth into a particular group? কোনো একটা পার্টিকুলার গ্রুপে জন্ম হওয়ার জন্য তার রাইট এবং র্যাঙ্কটা সোসাইটি থেকে ডিটারমাইন করে দেওয়া হয়েছে। তো এটাকে আমরা কি বলবো? এস্টেট সিস্টেম, ম্যারিটোক্রেসি, কাস্ট সিস্টেম আর ক্লাস সিস্টেম। তো এটাকে আমরা কাস্ট সিস্টেম বলবো, যেটা জন্মগতভাবে আমরা পাই সেটা কাস্ট সিস্টেম। The most common site of occurring peptic ulcer in stomach. Peptic ulcer হওয়ার সবথেকে মোস্ট কমন সাইট কোনটা? পাইলোরিক পোর্শন, কার্ডিয়াক পোর্শন, ইসোফেজিয়াল জাংশন আর বডি অফ দ্য স্টোমাক। তো যেহেতু আমরা যদি এরকম ভাবে একটা ছবি আঁকি, মানে আমাদের স্টোমাকের যদি ছবি আঁকি এইভাবে, তাহলে স্টোমাকের ক্ষেত্রে কার্ডিয়া পার্ট কোনটা? এই জায়গাতে যেখানে ইসোফেগাস আর স্টোমাক অ্যাটাচ হচ্ছে সেই জায়গাতে কার্ডিয়াক পোর্শন রয়েছে। আর যেটা হচ্ছে তোমার স্টোমাক থেকে ডিউডেনাম স্টার্ট হচ্ছে সেই জায়গাতে পাইলোরিক পার্ট রয়েছে। তাহলে যদি স্টোমাকের মধ্যে পেপটিক আলসার হতে হয় তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ অর্গানিজম রয়েছে। তো এটা কি হয়, নিচের দিকের পার্টে অর্থাৎ পাইলোরাস পার্টে বেশি দেখা যায়। ঠিক আছে? তাহলে এটা পাইলোরিক পোর্শন হবে। When a person does a lot of hard work without relaxation between work, he will get. একজন মানুষ প্রচুর কাজ করে চলেছে কোনো রিল্যাক্সেশন ছাড়াই, হার্ড ওয়ার্ক করছে, তাহলে সে কি পাবে? মোটিভেশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আর প্রেশার। তাহলে যখন এক্সেসিভ কাজ করা হয়, কোনো রিল্যাক্সেশন হয় না মাঝখানে, তখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়।
Which part of the brain play important role in maintaining the sense of hemostasis? Hemostasis মেনটেন করার জন্য কোন পার্ট অফ ব্রেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করছে? হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরিবেলাম আর স্পাইনাল কর্ড। তাহলে এখানে আমাদের যে হিমোস্ট্যাসিস মেনটেন করা, টেম্পারেচার কন্ট্রোল করা, এই সমস্ত কাজগুলো কে করে? হাইপোথ্যালামাস করে থাকে। Which among the following is a mature defense mechanism? Mature defense mechanism কোনটা? রিগ্রেশন, সাবলিমেশন, রিঅ্যাকশন ফর্মেশন এবং র্যাশনালাইজেশন। তাহলে র্যাশনালাইজেশন মানে হচ্ছে কারণ দেখানো, রিঅ্যাকশন ফর্মেশন মানে হচ্ছে যে আমি কোনো যে রিঅ্যাকশনটা অরিজিনাল সেটা না দেখে অন্য একটা রিঅ্যাকশন দেখাচ্ছি। সাবলিমেশন মানে হচ্ছে যে আমার যে আনঅ্যাকসেপ্টেবল যে ড্রাইভটা রয়েছে সেটাকে আমি অ্যাকসেপ্টেবল ফর্মে কনভার্ট করছি। আর রিগ্রেশন মানে হচ্ছে যেখানে আমরা একটা প্রিভিয়াস ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে যাচ্ছি। তাহলে এর মধ্যে ম্যাচিওর কোনটা হবে? ম্যাচিওর হবে যখন সাবলিমেশন ইউজ করবো, কারণ আমি বুঝতে পারছি যে আমার এই জিনিসটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তো সে অ্যাকসেপ্টেবল হচ্ছে না বলে সেটাকে আমি চেঞ্জ করবো এবং করে অ্যাকসেপ্টেবল কিছু ফর্মে নিজের এনার্জিটাকে আমি কনভার্ট করব। রিপিটেশন অফ সিমিলার অ্যাকশনস ইন সিমিলার সার্কামস্টেন্সেস ইজ দ্য ডেফিনিশন অফ। একই অ্যাকশনের মানে একই সার্কামস্টেন্সেসে যখন একই অ্যাকশন হয়, রিপিটেশন হয়, তখন সেটাকে কি বলা হয়? হ্যাবিট, অ্যাটিটিউড, ইমোশন এবং মোটিভেশন। তাহলে এটাকে আমরা হ্যাবিট বলবো, কারণ একই কাজ বারবার রিপিট হয়ে যাচ্ছে। ইনিউলিন ইজ ইউজ টু অ্যাসেস দ্য ফাংশন অফ। এখানে কিন্তু ইনিউলিন রয়েছে, এটা ইনসুলিন নয়, একটু কোশ্চেন দেখে পড়তে হবে ভালো করে। তো ইনিউলিন কি অ্যাসেস, কোন ফাংশন অ্যাসেস করার জন্য করা হয়? ইনিউলিন ইউজ করে আমরা কিডনির ফাংশন জানতে পারি। তো ইনিউলিন কি? ইনিউলিন হচ্ছে যে একটা মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর যেটাকে আমরা বলি, জিএফআর মেজারমেন্টের জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইনিউলিন। ঠিক আছে, তো ইনিউলিন ইউজ করে আমরা কিডনির ফাংশনটাকে জানতে পারি। নেক্সট, ototoxicity and nephrotoxicity are the most common adverse effects of which group of drug? ওটোটক্সিসিটি এবং নেফ্রোটক্সিসিটি কোন গ্রুপের ড্রাগের অ্যাডভার্স এফেক্টের মধ্যে পড়ে? টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন আর ফ্লুরোকুইনোলোজ। তাহলে এটা অ্যামাইনোগ্লাইকোসাইড হবে। এবং নেফ্রোটক্সিসিটি, হাইয়েস্ট নেফ্রোটক্সিসিটি রয়েছে নিওমাইসিনের এবং ওটোটক্সিসিটির ক্ষেত্রে হাইয়েস্ট রয়েছে অ্যামিকাসিন। কলচিসিন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ। কলচিসিন কিসের ট্রিটমেন্টে ইউজ করা হয়? অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, ডার্মাটাইটিস। কলচিসিন ইউজ করা হয় গাউটি আর্থ্রাইটিসের জন্য। পার্সেন্টেজ অফ টোটাল ব্লাড রিসিভড বাই দ্য কোরোনারি আর্টারি টু সাপ্লাই দ্য হার্ট ইজ অ্যাবাউট। হার্টে সাপ্লাই দেওয়ার জন্য কোরোনারি আর্টারি কত পার্সেন্টেজ ব্লাড রিসিভ করছে? 10%, 5%, 1% নাকি 20%? তো এটা হচ্ছে 5% ব্লাড কোরোনারি আর্টারি নিজে নিয়ে নিচ্ছে হার্টে সার্কুলেশনের জন্য, তারপরে বাকি বডিতে সার্কুলেট করছে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন টু দ্য কোরোনারি আর্টারি কজেস। কোরোনারি আর্টারির প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য কি হচ্ছে? ভেসোডাইলেশন, ভেসোকনস্ট্রিকশন, ট্যাকিকার্ডিয়া, অল অফ দ্য অ্যাবভ। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ কোরোনারি আর্টারির জন্য ভেসোকনস্ট্রিকশন হয়। ভেসোকনস্ট্রিকশন। In which of the following genetic condition karyotype 47XXY is seen? 47XXY আমরা কোন কন্ডিশনে দেখতে পাবো? ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম আর পাটাও সিনড্রোম। তো এটা হচ্ছে karyotype 47XXY দেখা যাচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ট্রাইসোমি 21 দেখা যায়, এডওয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রে ট্রাইসোমি 18 আর পাটাও সিনড্রোমের ক্ষেত্রে ট্রাইসোমি 13। Enzyme trypsinogen and chymotrypsinogen are activated by. ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন কার দ্বারা অ্যাক্টিভেটেড হচ্ছে? গ্যাস্ট্রিন, এন্টারোকাইনেজ, সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন। তাহলে এটা এন্টারোকাইনেজ দিয়ে অ্যাক্টিভেটেড হয়, ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন দিয়ে অ্যাক্টিভেটেড হয়ে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন হয়। হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ প্যারাথোহরমোন ইন দ্য হিউম্যান বডি? প্যারাথোহরমোনের হিউম্যান বডিতে অ্যাকশন কি? It increases blood calcium level, decreases blood calcium level, increases blood sodium level, decreases blood sodium level. তাহলে সোডিয়াম লেভেলের সাথে কোনো রিলেশন নেই, তো প্যারাথোহরমোন ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায় নাকি কমায়? প্যারাথোহরমোন ব্লাডের ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করে। কারেক্ট অপশন হচ্ছে অপশন 1। Which of the following is the priority intervention for a patient experiencing myocardial infarction? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের একটা পেশেন্টের জন্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কি হবে, মানে কোন কাজটা আমাকে ফার্স্টে করতে হবে? তাহলে দেখো, অবডেন ইসিজি
অ্যাডমিনিস্টার সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন, অ্যাডমিনিস্টার অক্সিজেন, নাকি অ্যাডমিনিস্টার অ্যাসপিরিন। তাহলে আগে আমি ইসিজি করব, নাকি আমি আগে সাবলিঙ্গুয়ালি নাইট্রোগ্লিসারিন দেবো, নাকি অক্সিজেন দেবো, নাকি অ্যাসপিরিন দেবো? তাহলে এবার আমাকে ভাবতে হবে যে এই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে এখানে কি হয়। এখানে সেলের মধ্যে অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, যেই কারণে সেলের ডেথ হয়ে যাচ্ছে, তাই তো? মায়োকার্ডিয়ামে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে সেখানে ডেথ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে আমাকে কি করতে হবে? পেশেন্টকে অক্সিজেনটা আগে দিতে হবে, কারণ অক্সিজেনের তো ডেফিসিয়েন্সি হয়েছে। তাহলে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে আগে আমাকে অক্সিজেন সাপ্লাই করতে হবে, তারপরে আমার পরবর্তী ইন্টারভেনশন, তাই না? তাহলে এটার অ্যান্সার কিন্তু অ্যাডমিনিস্টার অক্সিজেন হবে। হোয়াট উড বি দ্য গোল অফ ম্যানেজমেন্ট ইন ডাম্পিং সিন্ড্রোম? ডাম্পিং সিন্ড্রোমের জন্য গোল অফ ম্যানেজমেন্ট কি হবে? টু হেল্প দ্য স্টোমাক টু এক্সক্রিট, টু রিডিউস দ্য ডাইজেশন প্রসেস, টু ডায়ালেট দ্য ইন্টেস্টিনাল লেন্থ, টু ডিলে গ্যাস্ট্রিক এমটিং প্রসেস। তাহলে ডাম্পিং সিন্ড্রোমের জন্য কাজ হচ্ছে যে গ্যাস্ট্রিক এমটিং প্রসেসটাকে ডিলে করা। ডাম্পিং সিন্ড্রোম কি হয়? ডাম্পিং সিন্ড্রোমে স্টোমাক থেকে যে ডিওজেনামের ফুডটা রিলিজ হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা কি ডাম্পিং সিন্ড্রোম বলে। তো এক্ষেত্রে গ্যাস্ট্রিক এমটিং প্রসেসটাকে ডিলে করাই হচ্ছে আমার গোল অফ ম্যানেজমেন্ট। A 13-month-old child who has never been immunized now comes to the hospital. What will your advice regarding immunization according to National Immunization Schedule? তাহলে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল ওয়াইজ 13-month-old চাইল্ডের যে ইমিউনাইজেশন ক্লিনিকে এসে যার আগে কোনো ভ্যাকসিনেশন হয়নি তাকে আমি কি ভ্যাকসিন দেবো? একটা বিসিজি, 3টে ওপিভি আর 3টে ডিপিটি। তাহলে বিসিজি ভ্যাকসিনটা আমরা কতদিন দিতে পারি? 1 বছরের পরে তো দিতে পারি না, তাহলে এটা হবে না। 1 dose IPV, 3 dose OPV, 3 doses of pentavalent. পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনও আমরা 1 বছরের পরে দিতে পারি না, তাহলে এটাও হবে না। 3 doses OPV, 3 doses DPT, এটা ঠিক আছে। 3 doses of HIV, 3 doses of Hep B। Hep B এর 3টে ডোজ তো নেই, শুধুমাত্র একটাই ডোজ রয়েছে যেটা 24 hours এর মধ্যে আমরা দিয়ে থাকি, তাই না? তাহলে এটাও হবে না। অ্যান্সার অপশন 3। Bag and mask ventilation is contraindicated in newborn resuscitation with clinical suspicion of। ব্যাক মাস্ক ভেন্টিলেশন নিউবর্ন রিসাসিটেশনের জন্য কন্ট্রাইন্ডিকেটেড হবে কোন সিচুয়েশনের ক্ষেত্রে? ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ, বর্ন টু ডায়াবেটিক মাদার্স আর নিউমোথোরাক্স। কন্ট্রাইন্ডিকেটেড হবে কোন জায়গাতে? যেখানে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া থাকবে। এক্ষেত্রে কি হয়, এই যে ধরো বেবির যদি চেস্ট ক্যাভিটি এটা হয়, তাহলে চেস্ট ক্যাভিটির মধ্যে এখানে লাংস রয়েছে, এদিকে একটা লাংস, এদিকে একটা লাংস, এখান থেকে তোমার ইসোফেগাসটা নেমে চলে এসেছে এবং এখানে স্টোমাক রয়েছে। তো এখানে হচ্ছে ডায়াফ্রাগমেটিক হার্নিয়াতে এই যে ডায়াফ্রামটা রয়েছে যেটা দিয়ে এটা ওপেন রয়েছে, মানে সরি দুটো যে সেপারেট রয়েছে, সেই জায়গাতে একটা ওপেনিং থাকছে এবং এই ওপেনিং দিয়ে অর্গান উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে ডায়াফ্রাগমেটিক হার্নিয়ার ক্ষেত্রে ডায়াফ্রাম কিন্তু ক্লোজ নয়, সেই জায়গাতে যদি আমি ব্যাক মাস্ক ভেন্টিলেশন দিই, সেখানে যদি প্রেশার ক্রিয়েট করি, তাহলে কিন্তু পেশেন্টের বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই জন্য ডায়াফ্রাগমেটিক হার্নিয়াতে আমরা রিসাসিটেশন করতে পারি না। ইউনিসেফ ওয়াজ এস্টাবলিশ ইন হুইচ ইয়ার? ইউনিসেফ কবে এস্টাবলিশ হয়েছিল? 1946 এ। The constant presence of a disease within a limited geographical area is called as। কোন একটা পার্টিকুলার জায়গাতে যদি কোন একটা ডিজিজ কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকে তখন তাকে কি বলা হয়? প্যান্ডেমিক, সাইক্লিক, এপিডেমিক আর এন্ডেমিক। একটা জায়গাতে যদি কনস্ট্যান্ট কোনো ডিজিজ প্রেজেন্ট থাকে সেটাকে এন্ডেমিক বলা হয়। যেমন এন্ডেমিক গয়টার, কোন একটা পার্টিকুলার জায়গাতে সবসময় গয়টার হচ্ছে, সেটাকে আমরা এন্ডেমিক গয়টার বলছি। Which of the following infection of animals primarily can be transmitted through milk? মিল্ক দিয়ে ট্রান্সমিট হবে কোন ইনফেকশন? অ্যানিমেলদের দিয়ে কোন ইনফেকশনটা মিল্ক দিয়ে ট্রান্সমিট হতে পারবে? টিউবারকিউলোসিস, ডেঙ্গু, প্লেগ, লেপ্টোস্পাইরোসিস। তাহলে টিউবারকিউলোসিস যে ডিজিজ রয়েছে এটা অ্যানিমালসদের মাধ্যমে মিল্ক দিয়ে ট্রান্সমিট হয়। Which of the following is not a content of drug kit A provided at subcenter? সাবসেন্টারে যে ড্রাগ কিট এ দেওয়া হয় তার মধ্যে কোনটা থাকে না? ওরাল রিহাইড্রেশন সল্ট, মানে ওআরএস এর কথা বলা হচ্ছে, ট্যাবলেট কর্চিমক্সোজোল, ট্যাবলেট প্যারাসিটামল আর ভিটামিন এ সলিউশন। তো ট্যাবলেট প্যারাসিটামল ড্রাগ কিট এ তে থাকে না, এটা ড্রাগ কিট বি তে থাকে। ব্যাড প্রগনোসিস ইন সিজোফ্রেনিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইং ফ্যাক্টরস। সিজোফ্রেনিয়ার প্রগনোসিস খারাপ হবে যদি তার সাথে কোনটা প্রেজেন্ট থাকে? ক্যাটাটোনিয়া, গ্র্যাজুয়াল অনসেট, প্রেজেন্স অফ ডিপ্রেশন, অ্যাবসেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি। তাহলে ক্যাটাটোনিয়াটা সিজোফ্রেনিয়ার একটা টাইপ, মানে ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া। গ্র্যাজুয়াল অনসেট মানে যেটা ধীরে ধীরে অনসেট হচ্ছে। প্রেজেন্স অফ ডিপ্রেশন অর্থাৎ সিজোফ্রেনিয়াতে ডিপ্রেশন প্রেজেন্ট। সিজোফ্রেনিয়াতে জেনারেলি ডিপ্রেশন থাকে না, তো যদি প্রেজেন্ট থাকে তাহলে
আর একটা বলছে অ্যাবসেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি, কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই সেই জায়গাতে। তো সিজোফ্রেনিয়ার যে প্রগনোসিস রয়েছে, গুড প্রগনোস্টিক ফ্যাক্টর এবং ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, তার মধ্যে প্রথম পয়েন্টই রয়েছে যে গ্র্যাজুয়াল অনসেট। গ্র্যাজুয়াল অনসেট হচ্ছে সবসময়ের জন্য পুয়ার প্রগনোসিস। হুইচ অফ দ্য ফলোইং ডিফেন্স মেকানিজম ইজ কমনলি ইউজড বাই ওসিডি পেশেন্ট? ওসিডি পেশেন্টদের দ্বারা কোন ডিফেন্স মেকানিজম আমরা দেখতে, মানে ওসিডি পেশেন্টরা কোন ডিফেন্স মেকানিজমটা ইউজ করছে? সাবলিমেশন, প্রজেকশন, ডিনায়াল আর আনডুইং। ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে আমরা কি দেখি, যে কোনো একটা কাজ করলো, তারপরে মনে হচ্ছে যে না এটা বোধহয় আমি করিনি, তাহলে আবার সেটাকে চেক করতে গেল, এটাই করে ওসিডি পেশেন্টরা। তাহলে এখানে অপশনে সাবলিমেশন বলছে, সাবলিমেশনের দ্বারা সেটা হয় না। প্রজেকশন মানে কারোর ওপর দোষ চাপানো, সেটা হবে না। ডিনায়াল মানে নিজের ভুলটাকে আমি ডিনাই করে যাচ্ছি, সেটাও হবে না। আনডুইং বলতে কি বোঝায়? আনডুইং মানে হচ্ছে কোনো একটা কাজ আমি করে ফেলেছি, যেটা তারপরে মনে হচ্ছে যে না বোধহয় ভুল করেছি, তো তার জন্য সে কি করছে, তার পরিবর্তে আবার অন্য একটা কিছু করছে এটাকে ঠিকঠাক করার জন্য। তো এটাকে আমরা আনডুইং এর সাথে খানিকটা রিলেট করতে পারি। তো ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে ডিফেন্স মেকানিজম আনডুইংটা তারা ইউজ করে থাকে। Craving and eating of non-food substances such as paint and clay is termed as. Non-food substance যখন খাচ্ছে, মেনলি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, তখন তাকে আমরা কি বলি? পিকা বলি, PICA, পিকা। Which of the following is true for কেফাল হেমাটোমা? কেফাল হেমাটোমার জন্য কোনটা ট্রু? Tension varies on crying, may cause jaundice, edematous fluid cross suture lines. তাহলে কেফাল হেমাটোমার ক্ষেত্রে ক্রাইং এর ক্ষেত্রে কিছু হয় না, ইডিমেটাস ফ্লুইড নয়, এটা সুচার লাইন ক্রস করে না, এটা জন্ডিস ক্রিয়েট করতে পারে। A midwife at a PHC is monitoring pregnancy and maintaining the partograph of pregnancy progression. At how much cervical dilatation should the partograph plotting be started? পার্টোগ্রাফ করছে মিডওয়াইফ একজন, তাহলে কতটা ডাইলেটেশন হলে, কতটা সার্ভাইকাল ডাইলেশন হলে সে পার্টোগ্রাফটা স্টার্ট করবে? তো পার্টোগ্রাফ আমরা স্টার্ট করি যখন 6 সেন্টিমিটার ডাইলেশন হয়। অপশন 3। All of the following drugs are used for prevention and treatment of PPH except. কোন ড্রাগটা PPH এর ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় না? মিসোপ্রোস্টল, অক্সিটোসিন, কার্বোপ্রোস্ট আর মিফিপ্রিস্টোন। তাহলে মিসোপ্রোস্ট আমরা দিই, অক্সিটোসিন আমরা দিই, মিসোপ্রোস্টের মতোই হচ্ছে কার্বোপ্রোস্ট, কিন্তু মিফিপ্রিস্টোন এখানটা ইউজ করা হচ্ছে না, তাহলে এক্সেপ্ট রয়েছে। কোশ্চেনে এক্সেপ্ট, নট এগুলো খুব ভালো করে পড়বে। একটা কোশ্চেন দুবার তিনবার পড়ার পরে তবেই অ্যান্সারটা ওএমআর শিটে পুট করবে, এবং ওএমআর শিটে পুট করার সময় কোশ্চেন নাম্বার দেখে তারপর পুট করবে। একবার ভুল হয়ে গেলে সেখানে কারেকশন করার কোনো জায়গা নেই, তার জন্য ওএমআর শিটে অ্যান্সার পুট করার সময় খুব সাবধানে সেটাকে পুট করবে। নেক্সট, the enema given to relieve gaseous distension in which of the following? গ্যাসিয়াস ডিস্টেনশন রিলিভ করার জন্য আমরা কোন এনিমা দিচ্ছি? কোল্ড এনিমা, অ্যান্টিহেলমিনথিক এনিমা, কার্মেন্টিভ এনিমা আর পারজেটিভ এনিমা। তাহলে যেহেতু গ্যাসিয়াস ডিস্টেনশন বলেছে, গ্যাসিয়াস ডিস্টেনশনের জন্য রয়েছে কার্মিনেটিভ এনিমা। কোল্ড এনিমা আমরা ইউজ করতে পারি যখন কোনো কনস্টিপেশন হচ্ছে, পেশেন্টের স্টুল পাস হচ্ছে না, সেই জায়গাতে কোল্ড এনিমা কাজ করবে। অ্যান্টিহেলমিনথিকের ক্ষেত্রে যখন কোনো প্যারাসাইট থাকছে সেটাকে বের করার জন্য অ্যান্টিহেলমিনথিক। আর পারজেটিভের ক্ষেত্রে কোনো একটা স্ট্রং ল্যাক্সেটিভ আমরা ইউজ করছি বাওয়েল মুভমেন্টটাকে স্মুথ করার জন্য, ঠিক আছে? তাহলে এটা গ্যাসিয়াস ডিস্টেনশনে কার্মিনেটিভ হলো। নীতি আয়োগ was established with which of the following aims? নীতি আয়োগ কোন aims নিয়ে এস্টাবলিশ হয়েছে? To improve Indian economy, to achieve sustainable goals, to eradicate communicable disease, to achieve high literacy rate. নীতি আয়োগ এস্টাবলিশ হয়েছিল সাস্টেনেবল গোলগুলোকে অ্যাচিভ করার জন্য। এক্স-রে স্টাডি অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ নোন অ্যাজ। ফ্যালোপিয়ান টিউবের এক্স-রে স্টাডিকে আমরা কি বলি? সালফিনজিওগ্রাফি, মাইলোগ্রাফি, কোলেসিস্টোস্কোপি আর পাইলোগ্রাফি। অ্যান্সার হবে সালফিঙ্গোগ্রাফি, এক্স-রে অফ ফ্যালোপিয়ান টিউব। মাইলোগ্রাফি বলতে বোঝায় এক্স-রে অফ স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের এক্স-রে। কোলেসিস্টোস্কোপি হচ্ছে এক্স-রে অফ গল ব্লাডার, আর পাইলোগ্রাফি হচ্ছে এক্স-রে অফ কিডনি অ্যান্ড ইউরেটার, কিডনি অ্যান্ড ইউরেটার, ঠিক আছে? A patient is to receive 3000 ml of 0.9% NaCl IV in 24 hours. The intravenous set delivers 15 drops per milliliter.
The nurse should regulate the flow rate so that the patient receives how many drops of fluid per minute. তাহলে এখানে একটা ড্রপ ক্যালকুলেশনের অঙ্ক দেওয়া রয়েছে, কিভাবে ড্রপ ক্যালকুলেট করব। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করি, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকে উপরে যেটা এমএল এ থাকে, তাহলে 3000 ml কত সময়ে দেব, 24 ঘন্টারে দেব এবং সেটা কত মিনিট ইন্টু 60 ইন্টু থাকবে ড্রপ ফ্যাক্টর। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে 4 হয়, এটাকে আবার ভাগ করছি 28, 20, 5, 0, 24 দিয়ে যদি ভাগ করি 750 কে, তাহলে 24 ইন্টু 2 তে 72 হয়, 30 1 সরি 24 ইন্টু 24 3, 24 2 48, 24 3 72, 3 30, 24 1 24, তাহলে এখানে 31 হলো। এটা 31 ড্রপ হচ্ছে আমার ক্যালকুলেশন। তাহলে এই ফর্মুলাটা কি হলো, টোটাল অ্যামাউন্ট অফ মানে টোটাল ভলিউম অফ ফ্লুইড ডিভাইডেড বাই টোটাল টাইম ইন্টু ড্রপ ফ্যাক্টর। লিথোটমি পজিশন ইজ ইউজড ফর অপারেশন অন। লিথোটমি পজিশন আমরা অপারেশনের জন্য ইউজ করি, কোন অপারেশনের জন্য, ভেজাইনা, পেরিনিয়াম, অ্যানাল কেনাল, অল অফ দিস। তাহলে লিথোটমি পজিশন ইউজ করে আমরা সমস্ত অপারেশন গুলোই করতে পারবো। Permitting death of a patient by withholding treatment that might extend life such as medication, life support system or feeding tube is the। তাহলে আমরা ট্রিটমেন্টকে উইথহোল্ড করে নিচ্ছি, যেই ট্রিটমেন্ট গুলো থাকলে হয়তো তার লাইফটা একটু এক্সটেন্ড হতো। তো যেমন মেডিকেশন হতে পারে, লাইফ সাপোর্ট সিস্টেম হতে পারে, ফিডিং টিউব হতে পারে, এরকম। তো এই ক্ষেত্রে এটাকে কি বলা হবে, প্যাসিভ ইউথ্যানেসিয়া, অ্যাক্টিভ ইউথ্যানেসিয়া, সুইসাইড আর ইউথ্যানেসিয়া। তো এটাকে আমরা প্যাসিভ ইউথ্যানেসিয়া বলছি, কারণ ইউথ্যানেসিয়া বলতে বোঝা যায় যে বোঝানো হয় যেখানে একজনকে মানে একজন মৃত্যু চাইছে আর কি, তো সেটাকে ইউথ্যানেসিয়া বলা হয়। তো মৃত্যু চাওয়া দুটো প্রসেস আছে, একজন স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়, যেটা আমাদের এখানে লিগাল নয়, কিন্তু অন্য অন্য বাইরের দিকের কান্ট্রিগুলোতে এটা রয়েছে, লজিক্যাল মানে লতে রয়েছে, তো সেটাকে ইউথ্যানেসিয়া বলছি। তো যখন নিজেই নিজেকে কিল করে দিতে চাইছি, মানে সুইসাইড, এটা ঠিক নয়, এটা একদমই লিগাল একটা ফর্ম, তো সেটাকে অ্যাক্টিভ ইউথ্যানেসিয়া বলা হয়। এবং যখন যে সমস্ত ডাইং পেশেন্ট রয়েছে, যেখানে পেশেন্টটা খুব কষ্ট পাচ্ছে, তো সেখানে হয়তো ভেন্টিলেটর চলছে বা আরো অন্য অনেক ট্রিটমেন্ট চলছে, যাতে পেশেন্টকে আমরা কোনোভাবেই বাঁচাতে পারবো না, সম্ভাবনা একদমই 0.0000 সামথিং, তো সেক্ষেত্রে আমরা কি করছি যে তার ওই সমস্ত ট্রিটমেন্ট গুলোকে উইথহোল্ড করে নিচ্ছি, যেটাকে প্যাসিভ ইউথ্যানেসিয়া বলা হচ্ছে। তাহলে এটা প্যাসিভ ইউথ্যানেসিয়া। Endocrinological changes occurring during menopause include all of the following except। মেনোপজের সময় যে এন্ডোক্রাইনোলজিক্যাল চেঞ্জেস হয় তার মধ্যে কোনটা পড়ে না, এখানে একটা এক্সেপ্ট রয়েছে। ফল ইন সিরাম ইস্ট্রাডিওল লেভেল, fall in FSH level, increase in LH level, increase level of androgen। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের যে লেভেলটা, এইটা ফল হয় না, বাকি সমস্তগুলো হবে। A vaginal fistula that opens in rectum is called। একটা ভেজাইনাল ফিস্টুলা যেটা রেকটামে ওপেন হচ্ছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো রেক্টোভেজাইনাল ফিস্টুলা, কারণ রেকটামে ওপেন হচ্ছে তাই। অর্গানোজেনেসিস অকার্স ইন, অর্গানোজেনেসিস হচ্ছে কখন, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, অল অফ দ্য অ্যাবভ। অর্গানোজেনেসিস মেনলি ফার্স্ট ট্রাইমেস্টারই হয়, প্রথমের যে 12 উইকস টাইম রয়েছে সেই সময় অর্গানগুলো ডেভেলপ করে। A condition in which placenta is directly attached to the myometrium। প্লাসেন্টা যখন মায়োমেট্রিয়ামের সাথে অ্যাটাচ থাকে তখন তাকে আমরা কি প্লাসেন্টা বলবো, প্লাসেন্টা ব্যাটেলডোর, প্লাসেন্টা ভ্যালামেন্টাস, প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাক্রিটা। প্লাসেন্টা অ্যাক্রিটা রয়েছে এখানে অপশনে, এটাই অ্যান্সার হবে। প্লাসেন্টা অ্যাক্রিটা বলতে বোঝায় যেগুলো ডিপলি অ্যাডহারেন্ট প্লাসেন্টা, মরবিডলি অ্যাডহারেন্ট প্লাসেন্টা, তার মধ্যে অ্যাক্রিটা হয়, ইনক্রিটা হয়, ইনক্রিটা আর হয় পারক্রিটা, পারক্রিটা। তাহলে যখন এন্ডোমেট্রিয়ামের মধ্যে ডিপলি ইনভেড করবে তখন সেটাকে আমরা অ্যাক্রিটা বলি, এন্ডোমেট্রিয়াম পেরিয়ে মায়োমেট্রিয়ামে যখন ডিপলি ইনভেড করছে তখন তাকে ইনক্রিটা বলি, এবং মায়োমেট্রিয়াম ক্রস করে যখন তার বাইরে চলে যাচ্ছে তখন সেটাকে পারক্রিটা বলা হয়, কিন্তু এখানে ইনক্রিটা অপশন নেই, তার জন্য এটা অ্যাক্রিটা হচ্ছে। ইন প্রেগনেন্সি হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম মে অকার বিকজ অফ এক্সেসিভ। হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম কিসের জন্য হয়, মানে কোনটা বেশি হলে হয়, এইচসিজি, প্রোজেস্টেরন, অক্সিটোসিন আর ইস্ট্রোজেন। এইচসিজি বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিনের এক্সেসিভ সিক্রেশনসের জন্য হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম হয়। ফেলিয়ার অফ টেস্টিস টু ডিসেন্ড ইন স্ক্রোটাম ইজ কল্ড। টেস্টিস যখন স্ক্রোটামের মধ্যে ডিসেন্ড হতে পারে না তখন তাকে কি বলা হয়,
ইম্পোটেন্সি, ক্যাস্ট্রেশন, ক্রিপ্টরকিডিজম আর পেডাগোজেনেসিস। অ্যান্সার হবে ক্রিপ্টরকিডিজম, এবং এটার জন্য আমরা যে অপারেশনটা করি সেটাকে বলা হয় অর্কিড। A parent tells a nurse, "My 3-month-old infant recently passed several stools that resembled clumpy red jelly." Based on this information, nurse should suspect that infant has developed. তাহলে একটা রেড জেলি স্টুল পাস করছে, তো এখানটায় আমরা কি সাসপেক্ট করব? অপশন রয়েছে সিলিয়াক ডিজিজ, বিলিয়ারি ডিজিজ, ইন্টারসাসেপশন আর আলসারেটিভ কোলাইটিস। তাহলে স্টুল বা কারেন্ট জেলি লাইক স্টুল এরকম একটা ডেফিনেশনের মধ্যে থাকে। তো কারেন্ট জেলি লাইক স্টুল কোথায় দেখতে পাই? আমরা ইন্টারসাসেপশনের ক্ষেত্রে দেখতে পাই। Hernial protrusion of sac-like cyst of meninges filled with spinal fluid is known as। তাহলে স্পাইনাল ফ্লুইডের একটা পাউচ যেটা প্রোট্রুশন হয়ে রয়েছে মেনিনজেসের সাথে, তো এটাকে আমরা কি বলবো? মেনিনগোমাইলোসিলি, এনসেফালোসিলি, রাকিসকাইসিস আর মেনিনগোসিলি। তো যখন শুধুমাত্র স্পাইনাল ফ্লুইড থাকবে ওই মেনিনজেসের সাথে, তখন সেটাকে আমরা মেনিনগোসিলি বলছি, এবং মেনিনগোসিলি ওইটার সাথে যদি নার্ভ ফাইবারস গুলো থাকে তখন সেটাকে মেনিনগোমাইলোসিলি বলা হয়। Which test is done for identifying the presence of occult blood in stool? স্টুলের মধ্যে অকাল ব্লাড প্রেজেন্স আছে কিনা সেটা দেখার জন্য করা হয় গুয়েইক টেস্ট। Involvement of which of the following structures will lead to right-sided hemiplegia and aphasia? Right-sided hemiplegia এবং aphasia হওয়ার জন্য কোন স্ট্রাকচারটা ইনভলভ থাকে? তাহলে রাইট সাইডে যদি হেমিপ্লেজিয়া হয় তাহলে লেফট সাইডটা ইনভলভ হয়। তাহলে এখানে লেফট সাইড দিয়ে অ্যান্সার অপশন একটাই রয়েছে, লেফট মিডিল সেরিব্রাল আর্টারি, তাহলে এটাই অ্যান্সার হবে। আর যদি লেফট সাইডে প্যারালাইসিস বা প্যারিপ্লেজিয়া হয় তাহলে রাইট সাইডের ব্রেন ইনভলভ থাকে, অপোজিট হয় এটা। সেফ স্ট্র্যাটেজি রেকমেন্ডেড ফর কন্ট্রোল অফ। সেফ স্ট্র্যাটেজি কিসের জন্য, মানে কোন কন্ট্রোলের জন্য রেকমেন্ডেড? ট্র্যাকোমা, গ্লকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর ক্যাটারাক্ট। সেফ স্ট্র্যাটেজি ইউজ করা হয় ট্র্যাকোমার প্রিভেনশনের জন্য বা কন্ট্রোলের জন্য। According to the rule of nines, a 40-year-old patient who has burn over the front of chest and abdomen has about। তাহলে এখানে আমাকে বার্নের ক্যালকুলেশন করতে বলেছে। কোথায় বার্ন হয়েছে? ফ্রন্ট অফ চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন। তাহলে শুধু যদি ফ্রন্ট অফ চেস্ট অ্যান্ড অ্যাবডোমেনে বার্ন হয় সেখানে আমরা 18% ধরি। 18% যেটা রুল অফ 9 রয়েছে। তাহলে সামনের পার্টটা 18, পেছনের পার্টটা 18। দুটো হাতে কত থাকে? 9% করে হচ্ছে। দুদিকে দুটো হাত 9% হয়ে গেল। পা দুটোতে 18 করে 36 হয়। মাথায় হয়ে যায় তোমার 9% এবং পেরিনিয়াম এরিয়াতে 1%। এই মিলিয়ে টোটাল থাকে 36%। এটা রুল অফ 9 মুখস্থ করবে, যদি না মুখস্থ হয়ে থাকে কোশ্চেন মাঝে মধ্যে আসে, এবং এই বার্নের ক্যালকুলেশন থেকে ফ্লুইড ক্যালকুলেশনও করতে দেয়। নেক্সট, অ্যাসপারমিয়া ইজ দ্য টার্ম ইউজড টু ডেসক্রাইব। অ্যাসপারমিয়া টার্মটা কি ডেসক্রাইব করতে ইউজ করা হয়? Absence of semen, absence of sperm, presence of abnormal sperm or absence of sperm motility। তো এখানে অ্যাসপারমিয়া বলতে আমরা বোঝাই absence of semen। absence of sperm কে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া। presence of abnormal sperm এটাকে টেরাটোস্পার্মিয়া বলা হয়। টেরাটোস্পার্মিয়া। অ্যাবসেন্স অফ স্পার্ম মোটিলিটি এটাকে বলা হয় অ্যাসথেনোস্পার্মিয়া। ডায়ালুয়েন্ট ইউজড ইনটু মিজেলস শুড স্টোর। যেই ডায়ালুয়েন্টটা মিজেলস ভ্যাকসিনকে রিকনস্টিটিউট করার জন্য ইউজ করা হয় সেটাকে আমরা কোথায় রাখবো? ফ্রিজারে রাখবো, 2 to 8 ডিগ্রিতে রাখবো, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, নাকি রুম টেম্পারেচারে? ভ্যাকসিন যেখানে রাখা হয় তার সাথে সাথে তার ডায়ালুয়েন্টটাও একসাথেই রাখা হয়, কারণ যখন আমরা রিকনস্টিটিউট করব তখন টেম্পারেচারের ডিফারেন্স হলে ওখানে লাইভ ভ্যাকসিন গুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে যেখানে ভ্যাকসিন থাকে তার সাথেই তার রিকনস্টিটিউয়েন্ট বা ডায়ালুয়েন্টকে রাখা হয়। তাহলে এটা at 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। সেন্টার সিম্বল অফ আন্ডার 5 ক্লিনিক রিপ্রেজেন্টস। আন্ডার 5 ক্লিনিকের সেন্টার সিম্বলটা কি রিপ্রেজেন্ট করে? হেলথ এডুকেশন, ফ্যামিলি প্ল্যানিং, ইমিউনাইজেশন নাকি অ্যাডিকুয়েট নিউট্রিশন? আন্ডার 5 ক্লিনিক হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি যদি দেখো এটার মধ্যে আরেকটা সেকেন্ড ট্রায়াঙ্গেলও থাকে। এটা এরকম ভাবে আমি ড্র করতে পারি, এরকম ভাবে। তো এখানটায় একটু বড় হয়ে গেল, ঠিক আছে। তো এইরকম একটা ট্রায়াঙ্গেল থাকছে যেখানে এই ওপরের জায়গাটা এখানে থাকছে কেয়ার,
ইন ইলনেস, কেয়ার ইন ইলনেস, এখানে থাকছে ইমিউনাইজেশন, ইমিউনাইজেশন, এদিকে থাকছে নিউট্রিশন, আর মাঝে থাকে ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং। আর একটা রয়েছে, সেটা হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল, যেটা এই ট্রায়াঙ্গেলের বাইরে থাকে এবং এটাকে কভার করে রাখে। তো এই যে ট্রায়াঙ্গেলটা, এই বাইরের দিকে যেটা থাকে এটাকে আমরা বলছি, এই এই বর্ডারটাতে এটাকে আমরা বলি হেলথ এডুকেশন, হেলথ এডুকেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 105 ক্লিনিক। তাহলে আমাকে কোশ্চেনে জানতে চাইছি যে সেন্টার সিম্বলটা কি ডিনোট করছে। সেন্টার সিম্বলে তাহলে ফ্যামিলি প্ল্যানিং রয়েছে। কোথায় কি রয়েছে, অ্যাপেক্সে কি রয়েছে, সেন্টারে কি রয়েছে, বাইরে কি রয়েছে, এগুলো তোমরা মুখস্থ রাখবে। তাহলে এটা কি হলো, ফ্যামিলি প্ল্যানিং হলো, সেন্টারে ফ্যামিলি প্ল্যানিং। Invasion of susceptible host by a pathogen or microorganism resulting in a disease termed। তাহলে একটা সাসেপ্টেবল হোস্ট যখন ইনভেড করছে বা প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম যখন বডিতে প্রবেশ করছে তখন ডিজিজ হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, ইমিউনিটি, ক্রস ইনফেকশন, কোলোনাইজেশন নাকি ইনফেকশন। তাহলে ডিজিজ হয়ে যাচ্ছে মানে সেটা ইনফেকশন হবে, এটা ইনফেকশন। অল অফ দ্য ফলোইং মেথডস আর ইউজড টু রিমুভ হার্ডনেস অফ ওয়াটার এক্সেপ্ট। হার্ডনেস অফ ওয়াটার রিমুভ করার জন্য আমরা কোনটা ইউজ করি না, এক্সেপ্ট অ্যাডিশন অফ সোডিয়াম কার্বনেট, বেস এক্সচেঞ্জ প্রসেস, ক্লোরিনেশন আর বয়েলিং। ক্লোরিনেশন তো ইউজ করা হয় ওয়াটারকে ডিসইনফেক্টেড করার জন্য, ওয়াটারকে ক্লিন করার জন্য। ক্লোরিন ইউজ করলে, ক্লোরিন মেশালে জলের সাথে, সেখানে ব্যাকটেরিয়া, মাইক্রোঅর্গানিজম এগুলো ডেথ হয়ে যায়। তাহলে এটা হার্ডনেস রিমুভ করার জন্য নয়, এটা ওয়াটারকে ডিসইনফেকশন করার জন্য ইউজ করা হচ্ছে। তাহলে এটা অ্যান্সার হবে। বাকি সোডিয়াম কার্বনেট, বেস এক্সচেঞ্জ প্রসেস, বয়েলিং এগুলোর মাধ্যমে আমরা হার্ডনেসকে রিমুভ করতে পারি। তারপরে আবার হার্ডনেসের মধ্যে টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস রয়েছে। বেশ, which one of the following is the primary target cell of HIV? HIV primarily কোন সেলকে টার্গেট করে? প্লাজমা এন্ড মেমোরি সেল, বি লিম্ফোসাইট, ট্রানজিশনাল বি সেল আর CD4+ টি সেল। তাহলে এইচআইভি যে রয়েছে ও আমরা ডিটেক্ট করি কিভাবে, যে এইচআইভি সিভিয়ারিটি কতটা, CD4 সেল কাউন্টটা দেখি। তাহলে CD4 সেল কাউন্টটাকে প্রাইমারি টার্গেট করছে এইচআইভি, এবং CD4 সেল কাউন্ট যখন লেস দেন 200 হয়ে যায় তখন সেটাকে আমরা এডস বলি, acquired immunodeficiency syndrome. The number of all current cases of a disease at one point of time is called। এখানে one point of time বলা রয়েছে। পয়েন্ট প্রিভেলেন্স, দুটো পয়েন্ট প্রিভেলেন্স হয়ে গেছে, টাইম প্রিভেলেন্স আর পিরিয়ড প্রিভেলেন্স। তাহলে যখন একটা পয়েন্ট অফ টাইমে আমরা দেখছি তখন সেটাকে পয়েন্ট প্রিভেলেন্স। আচ্ছা, এখানে ইনসিডেন্স আর এখানে প্রিভেলেন্স। দেখো কোশ্চেন পড়তে গিয়ে আমারই ভুল হচ্ছে, তাহলে তো কোশ্চেন পড়তে গিয়ে ভুল হবেই, তাই না? তো তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলেই ভুল হয়ে যাবে। তাহলে এখানে ওয়ান পয়েন্ট অফ টাইমে যখন আমরা কারেন্ট কেসের নাম্বার ডিটেক্ট করছি তাহলে সেটাকে আমরা প্রিভেলেন্স বলবো, এবং এটাকে পয়েন্ট প্রিভেলেন্স বলবো, ইনসিডেন্স নয়। ঠিক আছে, যদি আমরা একটা টাইম ধরে মানে পিরিয়ড ধরে করি তাহলে সেটাকে আমরা পিরিয়ড প্রিভেলেন্সও বলতে পারি। পয়েন্ট প্রিভেলেন্স এবং পিরিয়ড প্রিভেলেন্স হয়। এটা জাস্ট আমরা ডেটা কালেক্ট করছি কোন সময় তার উপর ডিপেন্ড করে। একটা টাইমে ডেটা কালেক্ট করলে পয়েন্ট, অনেকটা টাইম ধরে ডেটা কালেক্ট করলে মানে কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে সেটা পিরিয়ড প্রিভেলেন্স। Which of the following method of contraception can prevent sexually transmitted disease? Sexually transmitted disease প্রিভেন্ট করার জন্য কোন কন্ট্রাসেপশন মেথডটা ইউজ করা হয়? ওরাল পিল, কন্ডম, কপার টিয়ার, সার্ভাইকাল ক্যাপ। তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ প্রিভেন্ট করবে যদি সেখানে একটা কোনো গার্ড থাকে, তাহলে সেই গার্ডটা আমাকে কে দেবে? কন্ডম দেবে। Which of the following vaccine should not be kept in a freezer? কোন ভ্যাকসিনটাকে আমরা ফ্রিজারে রাখবো না? পোলিও, ডিপিটি, মিজলস আর এমএমআর। ফ্রিজারে রাখবো না ডিপিটি ভ্যাকসিনকে। কোন ভ্যাকসিনকে কত টেম্পারেচারে স্টোর করা হয়, কোনটা হাইলি হিট সেন্সিটিভ, কোনটা হচ্ছে কোল্ড সেন্সিটিভ, এগুলো মুখস্থ করবে। আবগার স্কোর 4 to 6 indicates that newborn has। আবগার স্কোরিং যদি 4 to 6 হয় তাহলে নিউবর্নটা কিরকম রয়েছে বুঝবো। নো ডিফিকাল্টি, মডারেট ডিফিকাল্টি, সিভিয়ার ডিস্ট্রেস, নো সাইন অফ ভাইটালিটি। তাহলে যদি 4 to 6 হয় সেক্ষেত্রে এটা মডারেট ডিফিকাল্টি। যদি 7 থেকে 10 অব্দি হয় তাহলে সেখানে নো ডিফিকাল্টি, আর তার থেকেও যদি কম থাকে মানে 4 এর থেকে 0 থেকে 1 থেকে 3 যদি হয় তাহলে সেটা সিভিয়ার ডিস্ট্রেস।
সোল ক্রিজেস ইন টার্ম নিউনেট আর, সোল ক্রিজেস মানে পায়ের তলায় যে দাগগুলো থাকে সেটাকে সোল ক্রিজ বলা হয়। টার্ম নিউনেটের ক্ষেত্রে সেটা কিরকম হয়? অ্যাবসেন্ট নিয়ার হিলস, এভিডেন্ট ওভার হিলস অনলি, স্প্রেড ওভার এন্টায়ার ফুট, প্রেজেন্ট অনলি অন টো টিপস। তাহলে সোল ক্রিজেস গুলো ওভার এন্টায়ার ফুটে স্প্রেড হয়ে থাকে টার্ম নিউনেটের ক্ষেত্রে। প্রিটার্ম নিউনেটের ক্ষেত্রে সোল ক্রিজ প্রায় থাকে না বললেই চলে। অ্যাট্রোপিন সালফেট অ্যাক্টস অ্যাজ আ, অ্যাট্রোপিন সালফেট কিরকম ভাবে কাজ করছে? মাইটোটিক ড্রাগ, অ্যান্টিকনভালসেন্ট, মাইডিয়াট্রিক আর অ্যান্টিহাইপারটেনসিভ। তাহলে মাইডিয়াট্রিক এবং মাইটোটিকের মধ্যে একটা হবে, এবং অ্যাট্রোপিন সালফেট হচ্ছে মাইডিয়াট্রিক ড্রাগ। মাইডিয়াট্রিক ড্রাগ বলতে বোঝায় যেগুলো পিউপিলকে ডায়ালেট করে, এটা পিউপিলকে ডায়ালেট করবে। নেক্সট, কার্ডিনাল সাইন্স অফ ডায়াবেটিক মেলাইটাস এক্সেপ্ট, কার্ডিনাল সাইন্সের মধ্যে কোনটা পড়ে না? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের কার্ডিনাল সাইন বলতে বোঝায় পলিইউরিয়া, পলিডিপসিয়া এবং পলিফেজিয়া। পলিফেজিয়া বারবার খিদে পাচ্ছে, পলিইউরিয়া বারবার ইউরিন পাচ্ছে, এবং পলিডিপসিয়া মানে বারবার জল তেষ্টা পাচ্ছে বা তৃষ্ণার্ত থাকছে। ওয়েট লস এখানটায় হয় না। সেভিয়ার জেনারেলাইজড ইডিমা ইজ কল্ড অ্যাজ, সিভিয়ার জেনারেলাইজড ইডিমা, জেনারেলাইজড ইডিমা মানে সেটাকে অ্যানাসার্কা বলা হয়। তাহলে মিক্স ইডিমা রয়েছে, অ্যানাসার্কা রয়েছে, পিটিং ইডিমা রয়েছে, ডিপেন্ডেন্ট ইডিমা রয়েছে। তাহলে এটা অ্যানাসার্কা হবে। A nurse is caring for a 16-year-old pregnant client. The client is taking an iron supplement. What should this based drink to increase the absorption of iron? তাহলে একটা 16 years এর ওল্ড প্রেগনেন্ট ক্লায়েন্ট আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছে। বেস্ট ড্রিঙ্ক কি দেওয়া যেতে পারে সেই আয়রনের অ্যাবজর্পশনটাকে বেটার করার জন্য? A cup of hot coffee, a glass of milk, a glass of orange juice, antacid solution. তাহলে আয়রন যেটা রয়েছে, আয়রন কন্টেন্ট ভালোভাবে অ্যাবজর্ব হবে যদি সেখানে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট দেওয়া যায়, যেটা হবে কি দিলে? অরেঞ্জ জুস দিলে। The normal order of events taking place during the second stage of labor is, সেকেন্ড স্টেজ অফ লেবারে নর্মাল অর্ডারটা কিরকম? তাহলে প্রথমে হচ্ছে তোমার ডিসেন্ট, তারপরে হবে ফ্লেকশন, তারপরে হবে ইন্টারনাল রোটেশন, তারপরে ক্রাউনিং এবং তারপরে এক্সটেনশন। তাহলে এটা অপশন 1। The primigravida woman asks the nurse about the exact week at which she is likely to experience quickening. The correct answer by the nurse is, তাহলে নার্স জিজ্ঞেস করছে একজন প্রাইমিগ্রাভিডা ওমেন যে কুইকেনিংটা কখন সে ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে পারবে। তাহলে এখানে নার্স কি অ্যান্সার করবে? কুইকেনিং বলতে বোঝায় যখন মা ফার্স্ট টাইম ফিটাসের মুভমেন্টটা ফিল করতে পারছে, তাহলে সেটা কখন দেখতে পাবে? সেটা হবে 16 to 20 উইকস অফ টাইমে। সেকেন্ড ট্রাইমেস্টারে 16 to 20 উইকস অফ টাইমে মা প্রথম ফিটাসের মুভমেন্টটাকে ফিল করতে পারে, সেটাকেই কুইকেনিং বলা হয়। আর্লিয়েস্ট ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ক্যান বি এস্টাবলিশ সেফলি বাই, আর্লিয়েস্ট ডায়াগনোসিস প্রেগনেন্সি আমরা কিভাবে সেফলি করতে পারি? ইউএসজি ফর ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, ফিটাল কার্ডিয়াক ডপলার স্টাডি, এইচসিজি লেভেল আর এমআরআই পেলভিস। তাহলে এখানে একটা সেফলি টার্ম ইউজ করা রয়েছে, সেফলি আমরা ডায়াগনোসিস করব এবং আর্লিয়েস্ট সব থেকে আগে, তাড়াতাড়ি। তাহলে এইচসিজি লেভেল যেটা রয়েছে একদম ফার্টিলাইজেশনের 3-4 দিন পর থেকেই আমরা ওটাকে ডিটেক্ট করতে পারি, তাহলে ওটা দিয়েই আমরা সেফলি এস্টাবলিশ করতে পারবো। ব্লাড সিরামে আমরা পেয়ে যাই, ইউরিনের মধ্যেও পাই, সেটা কিছুদিন পরে আগে ব্লাড সিরামে পাওয়া যায়। ইন ট্রিপল টেস্ট অল অফ দ্য ফলোইং আর টেস্টেড এক্সেপ্ট, ট্রিপল টেস্টে সমস্তগুলো টেস্ট করা হয় কিন্তু একটাকে বাদ দেওয়া হয়, কোনটা? এইচসিজি, এএফপি, এস্ট্রাডিওল আর এস্ট্রিয়ল। ইথিলিন এস্ট্রিয়ল থাকে, এস্ট্রাডিওলটা থাকে না, ঠিক আছে? তাহলে এস্ট্রাডিওলটা আমরা ট্রিপল টেস্টের মধ্যে টেস্ট করি না। লিগামেন্টাম টেরেস ইজ ফর্মড আফটার, লিগামেন্টাম টেরেস কিসের পরে তৈরি হয়? লিগামেন্টাম টেরেস তৈরি হয় অবলিটারেশন অফ আম্বিলিকাল ভেনের পর, মানে আম্বিলিকাল ভেন যখন ক্লোজ হয়ে যাচ্ছে তারপরে সেটা অবলিটারেট হয়ে লিগামেন্টাম টেরেস ফর্মেশন হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির জন্য কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ কোনটা? এসি ইনহিবিটর, বিটা ব্লকার, হেপারিন আর হাইড্রালাজাইন। কন্ট্রাইন্ডিকেটেড রয়েছে প্রেগনেন্সির জন্য এসিই ইনহিবিটর। ড্রাগ ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন অকার্স মেনলি থ্রু, তাহলে সেল মেমব্রেন দিয়ে যে ড্রাগের ট্রান্সপোর্ট হচ্ছে সেটা মেনলি কিভাবে হচ্ছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, পিনোসাইটোসিস, ফেসিলিটেটেড ডিফিউশন নাকি সিম্পল ডিফিউশন? তাহলে পিনোসাইটোসিস তো হবেই না, ডিফিউশন হতে পারে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এখানে হবে না, তাহলে ফেসিলিটেটেড হবে নাকি সিম্পল হবে? ড্রাগের ক্ষেত্রে এটা সিম্পল ডিফিউশন হয়, এটা ফেসিলিটেশনের প্রয়োজন নেই।
থেরাপিউটিক ইন্ডেক্স ইজ আ মেজার অফ, থেরাপিউটিক ইন্ডেক্স কিসের মেজারমেন্ট? থেরাপিউটিক ইন্ডেক্স বলতে সেফটি অফ আ ড্রাগ, অর্থাৎ কত ডোজ অবধি একটা ড্রাগ আমরা সেফলি একটা পেশেন্টকে দিতে পারবো, তার মধ্যে কোনো অ্যাডভার্স রিয়েকশন হবে না, সেটাকে থেরাপিউটিক ইন্ডেক্স বলা হচ্ছে। দ্য ড্রাগ অফ চয়েস ইন অ্যানাফাইলেটিক শক ইজ, অ্যানাফাইলেটিক শকের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি দেওয়া হয়? এক্ষেত্রে অ্যাড্রিনালিন ইউজ করা হয়। A nurse is preparing to perform a lumbar puncture on a patient. Which of the following conditions should the nurse recognize as a contraindication for this procedure? তাহলে লাম্বার পাংচার আমরা কোথায় করব না? The patient reports back pain, patient has increased intracranial pressure, patient is experiencing a headache, patient is anxious about the procedure. তাহলে লাম্বার পাংচারের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন রয়েছে যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হয়ে রয়েছে তখন। এক্ষেত্রে সিএসএফ লিকেজ হতে পারে, সেটা একটা রিস্ক, মানে সেটা একটা কারণ হতে পারে যখন আমরা এলপি করছি না। A 3-week-old infant presents with persistent projectile vomiting and a palpable olive-shaped mass in the right upper abdomen. Which of the following electrolyte imbalances would be expected in order of pH, HCO3 and CO2 levels? তাহলে প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে, প্রজেক্টাইল ভমিটিং হলে আমরা কি এক্সপেক্ট করতে পারি? সেখানে মেটাবলিক অ্যালকালোসিস হবে, তাই তো, কারণ অ্যাসিড বেরিয়ে যাচ্ছে ভমিটিং এ, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস যদি হতে হয় তাহলে প্রথমত পিএইচ এর ভ্যালু 7.4 এর থেকে বেশি হবে। কোথায় কোথায় রয়েছে দেখো, এখানে 7.45 আর এখানে 7.5, তাহলে এই দুটোর মধ্যে একটা। HCO3 এর ভ্যালু কিরকম ভাবে চেঞ্জ হবে? যদি পিএইচ এর ভ্যালু বেশি হয় তাহলে মেটাবলিক ROME, মেটাবলিক ইকুয়াল রেসপিরেটরি অপোজিট, তাহলে পিএইচ যদি 7.4 এর থেকে বেশি হয় তাহলে মেটাবলিকের ক্ষেত্রেও সেটা বেশি হবে, 22 থেকে 26 তার থেকে বেশি। তাহলে এখানে 26 রয়েছে, এখানে 29 রয়েছে, তাহলে এটাও বেশি, এটাও বেশি। আর কার্বন ডাই অক্সাইড 40, যেটা নর্মাল রেঞ্জে রয়েছে। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনসিশন সাইট অফ ট্র্যাকিওস্টমি, ট্র্যাকিওস্টমিতে কোথায় ইনসিশন করা হয়? বিটুইন সেকেন্ড এন্ড থার্ড ট্রাকিয়াল রিং, থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়াল রিং, থার্ড ট্রাকিয়াল রিং আর ফোর্থ ট্রাকিয়াল রিং। এটা হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড ট্রাকিয়াল রিং। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ গুলেনবেরি সিনড্রোম, জিবি সিনড্রোমের কথা আমরা শুনেছি, জিবি সিনড্রোমের ক্ষেত্রে সব থেকে কমন কমপ্লিকেশন কি হয়? মাসেল উইকনেস, হাইপারভেন্টিলেশন, কিডনি ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর। গুলেনবেরি সিনড্রোমের ক্ষেত্রে মাসেল উইকনেস হয়, যেটা মাসেল উইকনেস বা প্যারালাইসিস বলতে পারি আমরা, নার্ভ প্যারালাইসিস হতে পারে, নার্ভ উইকনেস হয়ে যাচ্ছে, প্যারালাইসিস হচ্ছে, এবং সেটা নিচ থেকে মানে পা থেকে শুরু করে উপরের দিকে, এবং আলটিমেটলি লাস্টে গিয়ে দেখা যায় যে রেসপিরেটরি ফেলিওর হচ্ছে, রেসপিরেটরি মাসেল গুলো প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে রেসপিরেটরি ফেলিওরটাই হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশনের মধ্যে পড়ছে। Best epidemiological method for studying the relationship between population and respiratory disorder from the last 10 years. তাহলে শেষ 10 বছরে যা রেসপিরেটরি ডিসঅর্ডার হয়েছে এবং তার সাথে পলিউশন, তার যেটা রিলেশনশিপ, সেটা স্টাডি করার জন্য বেস্ট এপিডেমিওলজিক্যাল মেথড কি হবে? ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি আর এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে দেখো, ক্রস সেকশনাল স্টাডি মানে যেখানে একটা টাইমে আমি ডেটা কালেকশন করছি, তাহলে লাস্ট 10 বছরের ডেটা কালেকশন আমি ক্রস সেকশনে করতে পারবো না। কেস কন্ট্রোল স্টাডি মানে যেখানে একটা কেস গ্রুপ থাকবে, একটা কন্ট্রোল গ্রুপ থাকবে, মানে একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ, তাহলে এখানে সেই জিনিসটা করা পসিবল না, কারণ এটা একটা ন্যাচারাল সেটিং এর কথা বলা হচ্ছে। কোহর্ট স্টাডি, কোহর্ট স্টাডির ক্ষেত্রে আমরা কি করি, একটা টাইম ধরে ডেটা কালেকশন করি এবং তারপরে সেটার একটা অ্যান্সার করছি, আর এক্সপেরিমেন্টাল স্টাডি তো এখানে হচ্ছেই না। কোহর্ট স্টাডির ক্ষেত্রে প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি রয়েছে, রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি রয়েছে, যেখানে আমরা এই কজ এন্ড এফেক্ট দুটোকে ধরে নিই, যে পপুলেশন এবং এটা পলিউশন এবং রেসপিরেটরি ডিসঅর্ডার, এই দুটোকে ধরে নিয়ে কিছু ব্যাকওয়ার্ড মানে পেছনের 10 বছর দেখতে পারি, বা কোনো পেশেন্টকে আমি ধরে নিচ্ছি যাদের রেসপিরেটরি ডিসঅর্ডার নেই কিন্তু পলিউশনের মধ্যে রয়েছে, তাহলে সামনের দিকে গিয়ে কার রেসপিরেটরি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, এরকম ভাবে আমরা প্রসপেক্টিভ স্টাডিও করতে পারি। তাহলে এরকম ডিজিজ বা তার কজেটিভ ফ্যাক্টরের মধ্যে যদি রিলেশনশিপ দেখতে হয়, তার জন্য কোহর্ট স্টাডিটা বেস্ট স্টাডি। What would be the priority intervention in a patient who is suffering from myasthenia gravis? Myasthenia gravis এ সাফার করা একজন পেশেন্টের জন্য প্রায়োরিটি ইন্টারভেনশন কি হবে? রেস্ট বিটুইন অ্যাক্টিভিটি, রেসপিরেটরি ডিপ্রেশন, ডিসেন্ডিং উইকনেস আর ফ্ল্যাসিড প্যারালাইসিস।
তাহলে মায়াস্থেনিয়া গ্র্যাভিসেও উইকনেস হয় এবং এই উইকনেসটা আস্তে আস্তে কি করছে, রেসপিরেটরি ডিপ্রেশন। তাহলে মায়াস্থেনিয়া গ্র্যাভিসেও আস্তে আস্তে রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার চান্স থাকে। তাহলে এই ছিল তোমাদের আজকের জন্য 100 মার্কসের কোশ্চেন। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমাদের আগামীকাল এক্সাম, তোমরা খুব ভালো করে এক্সাম দিও এবং কনসেন্ট্রেটেড হয়ে এক্সাম দিও। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। কেমন এক্সাম দিলে তোমরা পরীক্ষার পরে আমায় কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে। তোমরা সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশুনো করো। সবাইকে অল দ্য বেস্ট। বাই বাই।